আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 87 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে আগের ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো 87 নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে খোলা আকাশের নিচে। তো এই পৃথিবীতে খোলা আকাশের নিচে শুধুমাত্র মানুষ নয়, অনেক প্রাণীই বসবাস করে। সমস্ত প্রাণীদেরই বসবাস করার জন্য বা থাকার জন্য বাসস্থানের প্রয়োজন, যাকে বলা যায় ঘর প্রয়োজন। যেমন পাখি বাসায় বসবাস করে, পিঁপড়ে নিজের গর্তে বসবাস করে, মৌমাছি নিজের বাসস্থান তৈরি করে, সেটা হলো মৌচাক। যেমন বাঘ সিংহ এরা গুহায় থাকে। উই পোকা নিজের জন্য ঢিবি তৈরি করে, সেখানে থাকে। আর মানুষ নিজের জন্য তৈরি করে বাড়ি। তবে আমরা এখন নিজেদের জন্য যেমন বাড়ি তৈরি করি, আদিম যুগের মানুষ তেমন বাড়ি তৈরি করতো না। তারা কখনো গাছের নিচে, কখনো গুহায় বসবাস করতো। কেন তারা স্থায়ীভাবে বসবাস করতো না? কারণ তারা খাবার তৈরি করতে পারতো না। তারা গাছের ফলমূল বা বনের পশু শিকার করে খেত। তাই এক জায়গায় খাবার ফুরিয়ে গেলে বা নিজেদের বাসস্থান কোনো প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে গেলে তাদের জায়গা পরিবর্তন করতে হতো। এইভাবেই আদিম যুগের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেদের বাসস্থান পরিবর্তন করত। তাদেরকে বলা হতো যাযাবর। এবারে আমরা মূল পাঠ্যাংশে চলে আসছি। দেখা যাক বইতে কি লেখা রয়েছে। বলা হচ্ছে ঝড়ে ঘর পড়ে যায়, বন্যায় ঘরে জল উঠে আসে, তখন ঘরবাড়ি ছেড়ে যেতে হয়। বড় ঠাকুমাদের 3 বার এমন যেতে হয়েছে। শেষবার যখন গেছেন তখন কেতকীর বাবা ছোট, সেবার হাই স্কুলের দোতলায় থাকতে হয়েছিল 20 দিন। কেতকী শুনে অবাক, পরদিন স্কুলে সবাইকে বলল এই কথা। দেখো এই অংশটুকুতে কি বলা হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, যেমন যদি ভীষণ পরিমাণে বন্যা হয় বা ঝড় হয়, যদি কারো বাসস্থান নষ্ট হয়ে যায়, ধরো বন্যায় কারো বাসস্থান সম্পূর্ণ ডুবে গেছে বা ঝড়ে কারো বাসস্থান বা ঘর সম্পূর্ণ ভেঙে গেছে, তারা কি করবে? সেই অবস্থায় আশেপাশে যদি কোনো সরকারি স্কুল থাকে, তাহলে সরকারের তরফ থেকে তাদের কিছুদিনের জন্য সেই স্কুলে থাকতে দেওয়া হয়, বা সরকারি কোনো বিল্ডিং যদি থাকে সেখানে থাকতে দেওয়া হয়। এটা হলো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মানুষের গ্রহণ করা অস্থায়ী বাসস্থান। এরপর দেখো কি বলা হচ্ছে। দিদিমণি বললেন এ তো শুধু ঝড় বন্যার জন্য, অনেককাল আগেকার মানুষদের কি করতে হতো জানো? হামিদ বলল জানি দিদি, গুহায় থাকতো, এখনকার মতো ঘরবাড়ি ছিল না। দিদিমণি বললেন ঠিক বলেছ, তবে গুহাতেও শান্তি ছিল না। কিছুদিন পরে সেখানে খাবার ফুরিয়ে যেত। দেখো আদিম মানুষ কিন্তু রান্না করতে পারতো না। একদম প্রথম দিকে তারা গাছের ফলমূল জোগাড় করে খেত, বা তারা শিকার করত, পশু শিকার করত, তার মাংস তারা কাঁচা খেত। ধরো জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় আদিম মানুষদের একটা দল রয়েছে, তো তারা কি করবে? সেই জঙ্গলে যে জায়গায় তারা অবস্থান করছে তার আশেপাশের সমস্ত ফলমূল খাবে, আশেপাশ থেকে তারা শিকার করবে। এভাবে করতে করতে বেশ কিছুদিন পর সেই জায়গার সমস্ত খাবার ফুরিয়ে যাবে। খাবার ফুরিয়ে গেলে তারা কি না খেয়ে থাকবে? না, তারা না খেয়ে থাকবে না। তারা কি করবে? তারা খাবারের সন্ধানে নিজেদের জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাবে যেখানে খাবার রয়েছে। তাহলে মানুষের বাসস্থান পরিবর্তন করার আমরা দুটো কারণ খুঁজে পেলাম। একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঝড় বন্যার ফলে যদি বাসস্থান নষ্ট হয়ে যায় তাহলে মানুষ জায়গা পরিবর্তন করে। আর আরও একটা কারণ যেটা আদিম মানুষেরা বিশেষত করত, সেটা হলো খাবার ফুরিয়ে যাওয়ার ফলে তারা জায়গা পরিবর্তন করত। তো দিদিমণি যেহেতু বলেছিলেন যে গুহাতেও শান্তি ছিল না, কিছুদিন পর সেখানে খাবার ফুরিয়ে যেত, তখন একজন বলল তখন অন্য জায়গায় চলে যেতে হতো। দিদিমণি বললেন হ্যাঁ, এভাবে ঘুরে বেড়ানোর জীবনকে বলে যাযাবর জীবন। অল্প কিছু জিনিসপত্র আর পোষা পশুদের নিয়ে বেরিয়ে পড়তো তারা, মাসের পর মাস হেঁটে ঘুরতো।
এখান থেকে প্রশ্ন আসতে পারে যে যাযাবর জীবন কাকে বলে বা আদি মানুষদের যাযাবর কেন বলা হতো। উত্তরে লিখবে আদি মানুষের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। খাবার ফুরিয়ে গেলে বা প্রাকৃতিক কারণে বাসস্থান নষ্ট হয়ে গেলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন বাসস্থানের খোঁজে ঘুরে বেড়াতো। একে যাযাবর জীবন বলে। একজন প্রশ্ন করলো রাতে থাকতো কোথায়, অর্থাৎ আদি মানুষেরা রাতে কোথায় থাকতো। তখন দিদিমণি বললেন খোলা আকাশের তলায় থাকতো, গাছতলায়ও থাকতো, ছোটোখাটো গুহা পেলে থাকতো, আবার তাঁবুতেও থাকতো। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আদি মানুষ কোথায় কোথায় থাকতো। উত্তর হবে খোলা আকাশের নিচে থাকতো, গাছতলায় থাকতো, ছোটোখাটো গুহা পেলে তাতে থাকতো, আবার তাঁবুতেও থাকতো। একজন প্রশ্ন করলো তাঁবু কি করে করতো, কাপড় তো ছিল না, অর্থাৎ আদি মানুষ কি করে তাঁবু তৈরি করতো, তখন তো কাপড় ছিল না। তার উত্তর দেখো নিচে দেওয়া রয়েছে, পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো। তো এখান থেকে যদি প্রশ্ন আসে আদিম মানুষ কিভাবে তাঁবু তৈরি করতো, উত্তরে লিখবে আদিম মানুষ পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো। বাচ্চাদের তাঁবুর ভিতরে রাখতো আর বড়রা বাইরে পালা করে পাহারা দিত। দেখো এই তাঁবুর মধ্যে সাধারণত বাচ্চাদের রাখা হতো বা মহিলাদেরও রাখা হতো, আর বড়রা বাইরে পাহারা দিতেন, পুরুষরা বাইরে পাহারা দিতেন। দেখো বাইরে এই যে বড়রা পাহারা দিচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি পালা করে পাহারা দেওয়াটা কি। পালা করে পাহারা দেওয়া হলো, ধরো দলে অনেক মানুষ রয়েছেন, একবারে সকলে পাহারা না দিয়ে ধরো দুজন এখন পাহারা দিচ্ছে, কিছুক্ষণ পর এই দুজন একটু বিশ্রাম নেবে, আবার অন্য দুজন পাহারা দেবে, এভাবে পালা করে তারা পাহারা দিত। এখন একজনের মনে প্রশ্ন জাগলো যে পাহারা কিসের জন্য। আশা করি তোমাদের মনেও প্রশ্ন জেগেছে যে এনারা বাইরে বসে পাহারা দিতেন কেন, কিসের জন্য পাহারা দিতেন। দেখো তার উত্তর নিচে লেখা রয়েছে, যাতে অন্য দলের মানুষরা এসে ছাগল ভেড়া নিয়ে যেতে না পারে, তাছাড়া বাঘ সিংহের ভয় আছে। দেখো আদি মানুষরা তখন সবে পশুপালন করা শিখেছে, তাই একটা দলের কাছে যে ছাগল বা ভেড়াগুলো রয়েছে অন্য দলের মানুষ এসে যাতে চুরি করে না নিয়ে যায় বা বাঘ সিংহ তাদেরকে এসে আক্রমণ যাতে না করে, তার জন্য এনারা বাইরে পালা করে পাহারা দিতেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে বাচ্চাদের তাঁবুর ভিতরে রেখে আদি মানুষরা বাইরে পাহারা দিত কেন। উত্তরে লিখবে আদি মানুষরা পাহারা দিত কারণ এক, যাতে তাদের দলের ছাগল ভেড়া ইত্যাদি অন্য দলের লোকেরা না নিয়ে যেতে পারে। দুই, বাঘ সিংহ ইত্যাদি হিংস্র জন্তুর হাত থেকে বাঁচার জন্য। এরপর একজন বলল কেন, অর্থাৎ কেন বাঘ সিংহের ভয় আছে। আসলে এই জঙ্গলটা তো বাঘ সিংহদেরও থাকার জায়গা, আর আদি মানুষরা জঙ্গলেই থাকতো, তাহলে বাঘ সিংহদের থাকার জায়গাতেই আদি মানুষেরা থাকতো, তাই বাঘ সিংহরা যখন তখন এসে তাদের উপর আক্রমণ করতে পারতো, এই কারণে বাঘ সিংহদের ভয় ছিল। তাদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্যই আদি মানুষরা পালা করে পাহারা দিত। এ প্রসঙ্গে দেখবে পরের পৃষ্ঠাতে লেখা রয়েছে। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 89 নং পৃষ্ঠায়। এখানে দেখবে একটা বক্স রয়েছে, দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি, দুর্যোগে পড়ে কিভাবে মানুষ থাকার জায়গা বদলেছে সে বিষয়ে তোমার ধারণাগুলো নিচে লেখো। তো এখানে বলছে আগেকার মানুষ কেন বারবার থাকার জায়গা বদলাতো। এক, এটা লিখেই দেওয়া আছে, আমি 1-2 করে দিয়েছি। এক, খাবার কম পড়ে যাওয়ায়। দুই, ঝড় বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে থাকার জায়গা নষ্ট হয়ে গেলে তারা থাকার জায়গা বদলাতো। তারপরে বলা হচ্ছে জায়গা বদলাতে গিয়ে কি কি অসুবিধে হতো। উত্তরে লিখবে এক, সহজে জল ও খাবার পাওয়া যায় এমন জায়গা খুঁজে বার করা একটা অসুবিধা ছিল। দুই, অনেক পথ হেঁটে পাড়ি দিতে হতো। তিন, শিশু ও বৃদ্ধদের অনেক দূরে নেওয়া কষ্টকর ছিল। তিন, নতুন থাকার জায়গা তৈরি করতে অসুবিধা হতো। তো আগের পেজে একজন প্রশ্ন করেছিল বা একজনের মনে প্রশ্ন জেগেছিল যে কেন বাঘ সিংহদের থেকে ভয় ছিল। দেখো এখানে বলা হচ্ছে আগের দিনের কথাই অনিমার মাথায় ঘুরছিল। দিদিমণি ক্লাসে আসতেই সে বলল বাঘ সিংহরা সুযোগ পেলেই মানুষদের খেয়ে নিত, তাই না? দিদিমণি বললেন সেই ভয় তো ছিলই, তাছাড়া ওইসব গুহা বন জঙ্গল তো বাঘ সিংহদেরও থাকার জায়গা।
দেখো, বাঘ সিংহ অত্যন্ত হিংস্র প্রাণী, তারা মাংসাশী প্রাণী আমরা জানি। তাদের যদি পেটে খিদে লাগতো তাহলে তো তারা মানুষদেরও আক্রমণ করতে পিছু পা হতো না। তো তারা মানুষদের আক্রমণ করতো, এই একটা ভয় ছিল। আরও একটা ব্যাপার হলো, বাঘ সিংহদের থাকার জায়গাই ওই জঙ্গল, তো সেখানে মানুষরাও থাকতো, তাই থাকার জায়গা নিয়ে সমস্যা হতো। এই কারণেও বাঘ সিংহরা তাদের আক্রমণ করতো। দেখো, মানুষেরা নিজেদের থাকার জন্য ঘর বা বাড়ি তৈরি করে। এখন সেই ঘর বা বাড়িতে যদি অন্য কোনো প্রাণী এসে থাকা শুরু করে, তোমরা কি সেটা মেনে নেবে? তোমরা সেটা মেনে নেবে না, তোমরা তাদের তাড়িয়ে দেবে। তো বাঘ সিংহদের থাকার জায়গা ছিল ওই জঙ্গল, সেখানে গিয়ে মানুষরা যদি থাকতো তাহলে কি বাঘ সিংহ সেটা খুব সহজে মেনে নিত? তারা মেনে নিতে পারতো না, তাদের অসুবিধা হতো। এরপরে দেখো কি লেখা রয়েছে। রফিক বলল, বাঘ সিংহরাও ঘর বাড়ি চায়। বৈশাখী বলল, সবাই চায়। মৌমাছিরা থাকার জন্য চাক তৈরি করে, দেখিসনি? রবিন বলল, পাখির বাসা, এক এক পাখি এক এক রকম বাসা করে। তাহলে দেখো, মৌমাছি থাকার জন্য কি তৈরি করে? চাক বা মৌচাক। পাখি থাকার জন্য কি তৈরি করে? বাসা তৈরি করে। চলে আসছি 90 নং পৃষ্ঠায়। অ্যালিস বলল, মেঠো ইঁদুরের বাসা দেখিসনি? আমি দেখেছি। আবার পিঁপড়ের চাক, উই ঢিবিও তো বাসা। দিদি বললেন, বাহ, তোমরা তো অনেক পশু পাখি পতঙ্গের ঘরবাড়ি বিষয়ে জানো দেখছি। তো নিচে দেখো কি বলা হচ্ছে, দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। পশু পাখি পতঙ্গদের ঘরবাড়ি নিয়ে যা কিছু তোমরা জানো নিচের খোপে সেসব লেখো আর আঁকো। তো আঁকার ব্যাপারটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। পশু পাখি আর পতঙ্গের নাম। দেখো, মৌমাছি, তার বাসস্থানের নাম কি? মৌচাক। কি দিয়ে তৈরি? মোম দিয়ে তৈরি। কোথায় দেখা যায়? গাছে। পাখি, তার বাসস্থানের নাম কি? বাসা। কি দিয়ে তৈরি? খড়কুটো লতা দিয়ে তৈরি। কোথায় দেখা যায়? গাছ। কার্নিশে দেখা যায়, ঘুলঘুলিতে দেখা যায়। ইঁদুর, তার বাসস্থানের নাম কি? গর্ত। কি দিয়ে তৈরি? মাটি। কোথায় দেখা যায়? মাঠে। পিঁপড়ে, তার বাসস্থানের নাম কি? চাক। কি দিয়ে তৈরি? পিঁপড়ের চাক মাটি দিয়ে তৈরি, আবার পাতা দিয়েও তৈরি হয়। কোথায় দেখা যায়? ঝোপঝাড়ে, গাছে, মাঠে। উই, তার বাসস্থানের নাম কি? ঢিবি। কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। কোথায় দেখা যায়? কাঠে। গরু, তার বাসস্থানের নাম কি? গোয়াল। কি দিয়ে তৈরি? বাঁশ দিয়ে তৈরি, টিন, ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি। কোথায় দেখা যায়? মানুষের বাসস্থানের আশেপাশে দেখা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।